অফিসে আমার সহকর্মী স্বর্ণা আমাকে সতর্ক করল যে ফাহিম স্যারের অতীত নিয়ে কিছু গুজব আছে, কিন্তু আমি সেটা অগ্রাহ্য করলাম। ভাবলাম হয়তো জেলসি থেকে বলছে। একদিন তিনি আমাকে তার বাসায় একটা ডিনারের জন্য আমন্ত্রণ জানালেন। বললেন যে সেখানে প্রজেক্টের ফাইনাল প্ল্যানিং করব। আমি দ্বিধায় পড়লাম, কিন্তু তার প্রতিশ্রুতি শুনে রাজি হয়ে গেলাম। আমার মনে হলো এটা আমার ক্যারিয়ারের বড় একটা সুযোগ। সেই সন্ধ্যায় আমি ফাহিম স্যারের বাসায় গেলাম। তারপর বন্ধুরা, যা হলো তা আমার বিশ্বাসকে মুড়িয়ে দিয়েছিল। বন্ধুরা, গল্পটিও অনেক অনেক মজাদার। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি শুনবা, নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চলো বন্ধুরা, এবার সরাসরি গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম মৌসুমী। আমি একটি বড় কর্পোরেট কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করি। আমার জীবনটা সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের কাজকর্ম, প্রজেক্ট মিটিং এবং সহকর্মীদের সাথে আলোচনায় কাটে। কিন্তু সবকিছু বদলে গেল যখন আমাদের নতুন বস ফাহিম মির্জা কোম্পানিতে যোগ দিলেন। তিনি একজন স্মার্ট, চার্মিং এবং অভিজ্ঞ লোক, যার কথাবার্তায় সবাই মুগ্ধ হয়ে যায়। প্রথম দিকে আমি তার প্রতি কোনো বিশেষ মনোযোগ দেইনি, কারণ আমার ফোকাস ছিল আমার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার দিকে। কিন্তু ধীরে ধীরে তিনি আমার সাথে বেশিরভাগ সময়েরই গল্প করতে চাইতেন, এবং আমি বুঝতে পারলাম যে এটা শুধু অফিসের প্রয়োজনীয় ব্যাপারই নয়, বরং হয়তো কিছু ব্যক্তিগতও বটে। আমার মনে হলো হয়তো এটা আমার জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু। কিন্তু আমি জানতাম না যে এর পিছনে লুকিয়ে আছে এক বিরাট উদ্দেশ্য। অফিসে আমার দিনগুলো শুরু হয় সকালের মিটিং দিয়ে। ফাহিম স্যার প্রতিদিন আমাদের টিমকে মোটিভেট করেন এবং তার কথায় সবাই উৎসাহিত হয়। আমি একটা নতুন প্রজেক্টে টাচ করছিলাম, যেটা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার আইডিয়াগুলো ছিল অনন্য এবং আমি সেইগুলো নিয়ে অনেক রাত জেগে কাজ করেছি। একদিন ফাহিম স্যার আমাকে তার অফিসে ডেকে পাঠালেন এবং বললেন যে তিনি আমার কাজ দেখে খুবই ইমপ্রেসড। তিনি আমার সাথে প্রজেক্টের বিস্তারিত আলোচনা করতে চান। আমি খুশি হয়ে গেলাম, কারণ এটা আমার প্রমোশনের সুযোগ হতে পারে। কিন্তু সেই আলোচনা শুরু হলো প্রফেশনাল টপিক থেকে, কিন্তু ধীরে ধীরে কিছুটা ব্যক্তিগত হয়ে উঠল। তিনি আমার পরিবার, শখ এবং জীবনের স্বপ্ন নিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন। আমি ভাবলাম হয়তো এটা বস এমপ্লয়ি রিলেশনশিপের অংশ। এক সপ্তাহ পর ফাহিম স্যার আমাকে একটা লাঞ্চ মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানালেন। বললেন যে এটা প্রজেক্টের জন্য দরকারি, কিন্তু লোকেশন ছিল অফিসের বাইরে একটা রেস্টুরেন্টে। আমি একটু দ্বিধায় পড়লাম, কিন্তু ভাবলাম এটা কেরিয়ারের জন্য ভালো। সেখানে গিয়ে দেখলাম তিনি খুবই ফ্রেন্ডলি এবং আমার প্রশংসা করতে লাগলেন। বললেন যে আমি খুবই ট্যালেন্টেড এবং তিনি আমাকে সাহায্য করতে চান। তার কথায় আমার মনে হলো যে তিনি আমার প্রতি বিশেষভাবে আগ্রহ দেখাচ্ছেন। আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু তারপরও কথা চালিয়ে গেলাম। লাঞ্চ শেষে তিনি বললেন যে আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করলে ভালো হবে। আমি সম্মতি দিলাম, কারণ আমার মনে হলো এটা আমার সাফল্যের পথ। কিন্তু আমি জানতাম না যে এটি একটি জটিল পরিস্থিতির শুরু। ধীরে ধীরে ফাহিম স্যারের সাথে আমার যোগাযোগ বাড়তে লাগল। তিনি আমাকে মেসেজ করতে শুরু করলেন, প্রথমে প্রজেক্ট নিয়ে, তারপর ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিতে লাগলেন। বললেন যে আমি খুব পরিশ্রমী এবং একসাথে অনেক কিছু অর্জন করা সম্ভব। আমি তার কথায় আত্মবিশ্বাস পেলাম, কিন্তু বুঝতে পারিনি যে তার উদ্দেশ্য পুরোপুরি পেশাগত নয়। অফিসে আমার সহকর্মী স্বর্ণা আমাকে সতর্ক করল যে ফাহিম স্যারের অতীত নিয়ে কিছু গুজব আছে, কিন্তু আমি সেটা অগ্রাহ্য করলাম। ভাবলাম হয়তো জেলাসি থেকে বলছে। একদিন তিনি আমাকে তার বাসায় একটা ডিনারের জন্য আমন্ত্রণ জানালেন। বললেন যে সেখানে প্রজেক্টের ফাইনাল প্ল্যানিং করব। আমি দ্বিধায় পড়লাম, কিন্তু তার প্রতিশ্রুতি শুনে রাজি হয়ে গেলাম। আমার মনে হলো এটা আমার কেরিয়ারের বড় সুযোগ। সেই সন্ধ্যায় আমি ফাহিম স্যারের বাসায় গেলাম। বাসাটা খুবই সুন্দর সাজানো এবং তিনি আমাকে খুবই স্বাগত জানালেন। আমরা প্রথমে প্রজেক্ট নিয়ে কথা বললাম এবং আমি আমার সব আইডিয়া শেয়ার করলাম। তিনি খুবই মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন যে এগুলো অসাধারণ। তারপর ডিনার শুরু হলো এবং কথাবার্তা আরও ব্যক্তিগত রূপ নিল। তিনি বললেন যে আমি তার টিমের সেরা সদস্য এবং আমার প্রতি তার বিশেষ শ্রদ্ধা রয়েছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ এটা খুবই আকস্মিক। আমি বললাম যে আমি প্রফেশনাল রিলেশনশিপ রাখতে চাই, কিন্তু তিনি বিষয়টি অন্যভাবে নিচ্ছিলেন বলে মনে হলো। আমার মনে একটা অস্বস্তি জাগল, কিন্তু আমি ভাবলাম হয়তো আমি ভুল বুঝছি। ডিনারের পর ফাহিম স্যার আমাকে তার স্টাডি রুমে নিয়ে গেলেন।
বললেন যে সেখানে প্রজেক্টের ডকুমেন্টস আছে। আমি গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম তিনি হঠাৎ এমন আচরণ ভাব নিলেন যা আমি কখনো কল্পনাও করিনি। তিনি বললেন যে যদি আমি তার মতো করে চলি তাহলে প্রমোশন সহজ হবে। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালাম এবং বললাম যে এটা অনৈতিক। তিনি আমার প্রজেক্টের আইডিয়াগুলো নিজের নামে উপস্থাপন করার হুমকি দিলেন। আমি বুঝতে পারলাম আমার সরলতার সুযোগ নেওয়া হচ্ছে এবং তার হয়তো ভিন্ন চিন্তাভাবনা আছে। আমি কোনো মতে সেখান থেকে বেরিয়ে এলাম, কিন্তু আমার মনে গভীর আঘাত লাগল। এটা আমার বিশ্বাসের অপব্যবহার। পরের দিন অফিসে গিয়ে আমি ফাহিম স্যারকে এড়িয়ে চললাম, কিন্তু তিনি আমাকে মেসেজ করে বললেন যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং আমি যেন চুপ থাকি। আমার মনে হলো যে এটা শুধু আমার সাথেই নয়, হয়তো অন্যদের সাথেও হয়েছে। আমি আমার সহকর্মী স্বর্ণার সাথে কথা বললাম এবং সে বলল যে ফাহিম স্যারের ওটিতে এমন কয়েকটা অভিযোগ উঠেছিল। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চুপ থাকব না, কারণ এটা অন্যায়। আমি কোম্পানির এইচআরের সাথে কথা বলার প্ল্যান করলাম, কিন্তু তার আগে প্রমাণ সংগ্রহ করতে হবে। এটা আমার জীবনের একটা যুদ্ধের শুরু। আমি জানতাম যে এতে ঝুঁকি আছে, কিন্তু সত্যের জন্য লড়াই করা দরকার। অফিসের পরিবেশটা আমার কাছে আর আগের মতো লাগছিল না। প্রতিটা মিটিংয়ে ফাহিম স্যারের দিকে তাকাতে গিয়ে আমার মনে অস্বস্তি জাগত, কিন্তু আমি নিজেকে শক্ত করে রাখলাম এবং আমার প্রজেক্টের কাজ চালিয়ে গেলাম। স্বর্ণা আমাকে সাপোর্ট করলো এবং আমরা একসাথে অন্য সহকর্মীদের সাথে কথা বলতে শুরু করলাম। ধীরে ধীরে বুঝতে পারলাম যে ফাহিম স্যারের মতো লোকেরা কিভাবে ক্ষমতার সুযোগ সন্ধানী হয়ে থাকে। এটা শুধু আমার গল্প নয়, অনেকেরই। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এটা বদলাবো এবং সবাইকে সচেতন করব। পরের কয়েকদিন আমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ফাহিম স্যারের সেই রাতের ঘটনা আমার মন থেকে যাচ্ছিল না। আমি বুঝতে পারলাম যে এটা শুধু আমার সাথে ঘটেনি, হয়তো অফিসের অন্য মেয়েরাও একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। আমি স্বর্ণার সাথে আরও বিস্তারিত কথা বললাম এবং সে আমাকে বলল যে কয়েকজন সাবেক সহকর্মী ফাহিম স্যারের বিরুদ্ধে অনুরূপ অভিযোগ করেছিল, কিন্তু প্রমাণের অভাবে কিছু হয়নি। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি প্রমাণ সংগ্রহ করব, যাতে এই ধরনের ক্ষমতার অপব্যবহার আর না হয়। প্রথমে আমি আমার ফোনে থাকা মেসেজগুলো স্ক্রিনশট নিলাম, যেখানে তিনি আমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং প্রমোশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এগুলো আমার কাছে প্রথম প্রমাণ হিসেবে কাজ করবে। আমি জানতাম যে এটা সহজ হবে না, কিন্তু সমাজে এমন অনৈতিক কাজের বিরুদ্ধে দাঁড়ানো দরকার। অফিসে গিয়ে আমি খুব সতর্ক হয়ে চলতে শুরু করলাম। ফাহিম স্যার আমাকে মিটিংয়ে ডাকলে আমি একা যাইনি, সবসময় স্বর্ণা বা অন্য কোনো সহকর্মীকে সাথে নিয়ে যেতাম। একদিন আমি অফিসের লাইব্রেরিতে বসেছিলাম এবং সেখানে আমার সাথে কথা বললেন আমাদের টিমের আরেক সদস্য লিজা। সে আমার অস্বস্তি লক্ষ্য করে জিজ্ঞাসা করল যে কি হয়েছে। আমি তাকে সব কিছু খুলে বললাম এবং সে অবাক হয়ে বলল যে তার সাথেও একই ধরনের আচরণ হয়েছিল কয়েক মাস আগে। লিজা বলল যে ফাহিম স্যার তাকে প্রজেক্টের নাম করে তার বাসায় ডেকেছিলেন এবং বিশেষ একটি প্রস্তাব দিয়েছিলেন। আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা একসাথে এইচআরে অভিযোগ জানাব। এটা আমাদের শক্তি বাড়ালো, কারণ একা লড়াই করা কঠিন, কিন্তু একসাথে হলে সফলতা আসবে। প্রমাণ সংগ্রহের জন্য আমি অফিসের সিকিউরিটি ফুটেজ চেক করার চেষ্টা করলাম, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ তা শুধু এইচআরের অ্যাক্সেসে। তাই আমি লিজার সাথে মিলে অন্য সহকর্মীদের সাথে কথা বলতে শুরু করলাম। আমরা গোপনে একটা ছোট গ্রুপ তৈরি করলাম, যেখানে 4-5 জন মেয়ে যোগ দিল, যারা ফাহিম স্যারের আচরণের কারণে অস্বস্তি বোধ করেছিল। প্রত্যেকের গল্প ছিল একই রকম, বিশেষ আগ্রহ দেখিয়ে প্রফেশনাল সাহায্যের অজুহাতে ব্যক্তিগত সীমা অতিক্রমের চেষ্টা। আমরা সবাই আমাদের মেসেজ, ইমেল এবং অন্যান্য ডকুমেন্টস শেয়ার করলাম। এটা আমাদের মনে নতুন আশা জাগালো, কারণ এখন আমরা একা নই। আমি বুঝতে পারলাম যে কর্পোরেট জগতে এমন অপব্যবহার খুবই সাধারণ, কিন্তু সচেতনতা না থাকলে তা চলতে থাকে। 1 সপ্তাহ পর আমরা এইচআর ডিপার্টমেন্টের হেড মিস্টার মিরাজের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। আমি এবং লিজা প্রথমে গেলাম এবং আমরা সবকিছু বিস্তারিত বললাম। মিস্টার মিরাজ খুবই মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন যে কোম্পানির নীতিমালা অনুসারে এমন অভিযোগের তদন্ত করা হবে। আমরা আমাদের প্রমাণগুলো জমা দিলাম এবং তিনি প্রতিশ্রুতি দিলেন যে বিষয়টা গোপন রাখা হবে এবং নিরপেক্ষ তদন্ত হবে। কিন্তু আমি জানতাম যে ফাহিম স্যারের অবস্থানের কারণে এটা চ্যালেঞ্জিং হবে।
তবুও এটা আমাদের প্রথম ধাপ ছিল সত্যের পথে। আমার মনে একটা শান্তি এলো, কারণ চুপ থেকে অন্যায়কে মেনে নেওয়া আরও খারাপ। তদন্ত শুরু হওয়ার পর অফিসের পরিবেশটা একটু টেনশনফুল হয়ে উঠল। ফাহিম স্যার আমাকে এড়িয়ে চলতে লাগলেন, কিন্তু তার চোখে একটা ভয় দেখতে পেলাম। একদিন তিনি আমাকে তার অফিসে ডেকে পাঠালেন এবং বললেন যে সবকিছু ভুল বোঝাবুঝি এবং আমি যেন অভিযোগ তুলে নেই। তিনি আমাকে প্রমোশনের প্রতিশ্রুতি দিলেন এবং বললেন যে এটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে না। আমি শান্তভাবে বললাম যে আমি সত্যের পক্ষে দাঁড়িয়েছি এবং কোনো প্রলোভনে পড়ব না। সেখান থেকে বেরিয়ে আমি স্বর্ণাকে সব বললাম এবং সে আমাকে সাহস দিল। এটা আমাকে আরও দৃঢ় করল যে আমার সিদ্ধান্ত ঠিক। আমাদের গ্রুপের অন্য মেয়েরা একে একে ইচারে কথা বলল। তাদের গল্প শুনে মিস্টার মিরাজ বললেন যে এটা একটা প্যাটার্ন এবং কোম্পানি এমন অনৈতিক আচরণ সহ্য করবে না। তদন্তের জন্য একটা কমিটি গঠন করা হলো, যেখানে বাইরের এক্সপার্টও অন্তর্ভুক্ত ছিল। আমি বাড়িতে গিয়ে পরিবারকে সব বললাম এবং তারা আমাকে সাপোর্ট করল। আমার মা বললেন যে মেয়েদের এমন সাহস দেখাতে হবে যাতে সমাজ বদলায়। এটা আমার জীবনের একটা শিক্ষা হলো যে বিশ্বাসের অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করা দরকার। তদন্ত চলাকালীন আমি আমার কাজে ফোকাস করলাম এবং আমার প্রজেক্টটা সফলভাবে শেষ করলাম। আমার টিমের সবাই আমার প্রশংসা করল এবং আমি বুঝতে পারলাম যে আমার পরিশ্রম ও সততাই আমার সবচেয়ে বড় শক্তি। ফাহিম স্যারের অনুপস্থিতিতে অফিসটা আরও ভালো চলতে লাগলো এবং সবাই শান্তিতে কাজ করতে পারল। আমি একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করলাম, যেখানে ওয়ার্কপ্লেস আচরণ ও নিরাপত্তা বিষয়ে আলোচনা হয় এবং সেখান থেকে অনেক কিছু শিখলাম। এটা আমাকে সচেতন করল যে প্রত্যেকের দায়িত্ব আছে এমন ঘটনার রিপোর্ট করা। তদন্তের রিপোর্ট আসার অপেক্ষায় আমরা সবাই ছিলাম। আমি জানতাম যে এটা সময় লাগবে, কিন্তু আমার মনে একটা বিশ্বাস ছিল যে সত্য জিতবে। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে প্রফেশনাল জীবনে সীমা রক্ষা করা কতটা জরুরি এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই সঠিক পথ। আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম একটা ন্যায় বিচারের। তদন্তের কমিটি গঠনের পর আমরা সবাইকে ইন্টারভিউ করার জন্য ডাকা হলো। প্রথমে আমাকে এবং লিজাকে আলাদা আলাদা রুমে নিয়ে যাওয়া হলো, যেখানে একজন নিরপেক্ষ তদন্তকারী আমাদের সবকিছু বিস্তারিত জিজ্ঞাসা করলেন। আমি সেই রাতের ঘটনা, ফাহিম স্যারের অনুপযুক্ত আচরণ এবং প্রমোশনের প্রলোভনের বিষয়গুলো খুলে বললাম এবং আমার সব প্রমাণ জমা দিলাম। তদন্তকারী খুবই পেশাদার ছিলেন এবং তিনি আমাকে আশ্বস্ত করলেন যে সবকিছু গোপন রাখা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এই প্রক্রিয়াটা আমাকে শিখিয়েছে যে কর্মক্ষেত্রে অভিযোগ করার সময় ধৈর্য ও সঠিক তথ্য দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। আমার মনে একটা ভার কমল, কারণ এখন বিষয়টা আমার হাতের বাইরে চলে গেছে, কিন্তু সঠিক পথে এগোচ্ছে। আমি বুঝতে পারলাম যে এমন তদন্ত প্রক্রিয়া সমাজে আরও বেশি প্রয়োজন, যাতে ক্ষতিগ্রস্তরা সাহস পায়। পরের দিন ফাহিম স্যারকে ইন্টারভিউ করা হলো। আমি অফিসে ছিলাম না সেদিন, কিন্তু স্বর্ণা আমাকে পরে বলল যে তিনি বেশ নার্ভাস লাগছিলেন এবং অফিস থেকে তাড়াতাড়ি চলে গিয়েছিলেন। কমিটি তার কাছ থেকে তার বক্তব্য নিয়েছে এবং তিনি সবকিছু অস্বীকার করেছেন বলে শুনলাম, কিন্তু আমাদের প্রমাণগুলো তার বিরুদ্ধে ছিল শক্তিশালী, যেমন মেসেজ ও অন্যান্য অফিস ডকুমেন্ট। এই ধাপটা আমাকে শিখিয়েছে যে তদন্তে উভয় পক্ষের কথা শোনা হয়, যাতে নিরপেক্ষতা বজায় থাকে। আমি জানতাম এটা সহজ নয়, কারণ প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই নিজেদের রক্ষা করার চেষ্টা করে। তবুও কোম্পানির নীতিমালা অনুযায়ী সবকিছু চলতে দেখে আমার বিশ্বাস আরও দৃঢ় হলো। এরপর কমিটি আমাদের গ্রুপের অন্য সহকর্মীদেরও ইন্টারভিউ করল। প্রত্যেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করল এবং দেখা গেল যে ফাহিম স্যারের আচরণ এক ধরনের প্যাটার্ন অনুসরণ করছে। একজন বলল তিনি তার প্রজেক্ট আইডিয়া নিজের নামে নিতে চেয়েছিলেন, অন্যজন বলল অফিসের বাইরে অনুচিত মিটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। এই সব তথ্য একত্রিত হয়ে একটি শক্তিশালী কেস তৈরি করল। তদন্তকারীরা অফিসের ইমেল রেকর্ড ও সিকিউরিটি ফুটেজও পর্যালোচনা করলেন, যা আমাদের বক্তব্যকে সমর্থন করল। এটা আমাকে বোঝালো যে প্রমাণ সংগ্রহ করা তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং এতে সময় লাগলেও ফলাফল ভালো হয়। আমাদের গ্রুপ আরও ঐক্যবদ্ধ হয়ে উঠল এবং আমরা একে অপরকে মানসিকভাবে সাপোর্ট করতে শুরু করলাম। তদন্ত চলাকালীন কোম্পানি আমাদের জন্য একটি সচেতনতা কর্মশালার আয়োজন করল, যেখানে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও আচরণবিধি নিয়ে আলোচনা হলো। সেখানে বিশেষজ্ঞরা বললেন কিভাবে সীমা বজায় রাখতে হয় এবং অভিযোগ করার সঠিক প্রক্রিয়া কী। আমি সেখানে আমার অভিজ্ঞতা অ্যানোনিমাসভাবে শেয়ার করলাম এবং অনেকে আমাকে ধন্যবাদ জানালেন যে আমি সাহস দেখিয়েছি। এই কর্মশালাটি অফিসের পরিবেশকে অনেক পরিবর্তন করল, সবাই আরও সচেতন হয়ে উঠল।
আমি বুঝতে পারলাম যে এমন অভিজ্ঞতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কোম্পানির এই উদ্যোগ দেখে আমার মনে আশা জাগল যে ভবিষ্যতে এমন অপব্যবহার অনেক কমবে। 1 সপ্তাহ পর কমিটি ফাহিম স্যারের সাথে আরও একবার কথা বলল। তিনি অভিযোগ অস্বীকার করলেও প্রমাণের সামনে দুর্বল হয়ে পড়লেন। শুনলাম তিনি কোম্পানি থেকে পদত্যাগের চেষ্টা করছেন, কিন্তু কমিটি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত করেছে। এটা আমাদের জন্য একটা ছোট জয়, কারণ এখন অফিসটা অনেক বেশি নিরাপদ মনে হচ্ছে। মিস্টার মিরাজ আমাদের জানালেন যে তদন্ত প্রায় শেষের দিকে এবং রিপোর্ট তৈরি হচ্ছে। এই প্রক্রিয়াটা আমাকে শিখিয়েছে যে ধৈর্য ধরে অপেক্ষা করাও এক ধরনের শক্তি, কারণ ন্যায় বিচার সময় নেয়। আমার ক্যারিয়ারে এটা একটা টার্নিং পয়েন্ট, যেখানে আমি নিজেকে আরও আত্মবিশ্বাসী মনে করলাম। আমাদের গ্রুপের মধ্যে আমরা একটি সাপোর্ট সিস্টেম তৈরি করলাম, যেখানে নিয়মিত আলোচনা ও পারস্পরিক সহায়তা চলতে লাগল। লিজা বলল, এই ঘটনার মাধ্যমে সে শিখেছে কিভাবে পেশাগত সীমা রক্ষা করতে হয়, এবং স্বর্ণা বলল যে সে অন্যদের সচেতন করবে। আমি বাড়িতে গিয়ে আমার বোনকে সব জানালাম এবং তাকে পরামর্শ দিলাম যে কর্মক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হয়। এতে আমার পরিবার আরও ঘনিষ্ঠ হল এবং তারা আমার সাহসের প্রশংসা করল। আমি বুঝলাম যে এই অভিজ্ঞতা সমাজে সচেতনতা বাড়াতে সাহায্য করবে এবং এটা সবার দায়িত্ব। তদন্তের রিপোর্ট তৈরির সময় কমিটি বাইরের বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করল, যাতে সবকিছু আইনি দৃষ্টিকোণ থেকে সঠিকভাবে সম্পন্ন হয়। তারা কোম্পানির নীতিমালা অনুসারে যাচাই করল এবং নিশ্চিত হল যে ফাহিম স্যারের আচরণ কোম্পানির কোড অফ কন্ডাক্টের বিরোধী। এতে আমাদের আশা জাগল যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার কাজে আরও মনোযোগ দিলাম এবং দেখলাম আমার কর্মদক্ষতা অনেক বেড়ে গেছে। এই সময়টা আমাকে শিখিয়েছে যে কঠিন পরিস্থিতি থেকেও উন্নতি করা যায় এবং সত্যের পাশে থাকা সব সময়ই মূল্যবান। আমরা সবাই রিপোর্টের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রইলাম। তদন্তের রিপোর্ট অবশেষে প্রকাশিত হল এবং কমিটি ফাহিম স্যারের বিরুদ্ধে অভিযোগগুলোকে সত্য বলে নিশ্চিত করল। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে তার আচরণ কোম্পানির আচরণবিধি ও কর্মক্ষেত্র নীতিমালার লঙ্ঘন। আমাদের সব প্রমাণ, ইন্টারভিউ এবং ডকুমেন্টস একত্রিত হয়ে একটি শক্তিশালী কেস তৈরি করেছে, যা দেখিয়েছে এটি একটি নিয়মিত অনিয়মের ধরন ছিল। মিস্টার মিরাজ আমাদের গ্রুপকে আলাদা করে ডেকে রিপোর্টের সারাংশ জানালেন এবং বললেন যে কোম্পানি এমন আচরণকে কখনোই সহ্য করবে না। এটা আমাদের জন্য একটি বড় জয়, কারণ এখন অফিসের পরিবেশ সবার জন্য নিরাপদ হয়ে উঠবে। আমি বুঝতে পারলাম যে তদন্ত প্রক্রিয়া যদিও সময় নেয়, কিন্তু নিরপেক্ষভাবে চালানো হলে সত্য প্রকাশ পায়। এই রিপোর্টটি আমাদের অভিযোগকে সমর্থন করার পাশাপাশি কোম্পানিকে আরও উন্নত নীতিমালা তৈরির দিকেও উৎসাহিত করল। ফাহিম স্যারকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো এবং তিনি কোম্পানি থেকে বিদায় নিলেন। রিপোর্ট অনুসারে তার আচরণের কারণে তাকে কোনো রেফারেন্স বা বিশেষ সুবিধা দেওয়া হবে না এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আমিও আমাদের গ্রুপের অন্যরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কোম্পানির মধ্যেই বিষয়টি শেষ করব, কারণ আমাদের উদ্দেশ্য ছিল কর্মক্ষেত্রকে নিরাপদ করা, ব্যক্তিগত আক্রোশ মেটানো নয়। কোম্পানির সিইও একটি নোটিশ পাঠালেন, যেখানে উল্লেখ করা হলো যে এই ঘটনার মাধ্যমে শিক্ষা নিয়ে নতুন প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করা হবে। ফাহিম স্যারের চলে যাবার পর অফিসের পরিবেশ অনেক বেশি শান্ত ও ইতিবাচক হয়ে উঠল এবং সবাই একে অপরকে আরও শ্রদ্ধা করতে শুরু করল। আমার প্রজেক্ট সফলভাবে উপস্থাপন হলো এবং আমি সিনিয়র এক্সিকিউটিভ পদে পদোন্নতি পেলাম। এটা ছিল আমার পরিশ্রম ও সততার ফল, যা প্রমাণ করে যে সত্যের পথে থাকলে সাফল্য আসে। লিজা ও স্বর্ণাও তাদের কাজে উন্নতি করল এবং আমাদের গ্রুপ এখন অফিসে একটি সহায়ক নেটওয়ার্কে পরিণত হয়েছে। আমি একটি কর্মশালায় স্পিকার হিসেবে আমন্ত্রিত হলাম, যেখানে আমি নাম প্রকাশ না করে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম এবং সবাইকে সচেতন থাকার পরামর্শ দিলাম। এটা আমার জীবনকে বদলে দিয়েছে, কারণ এখন আমি নিজেকে আরও আত্মবিশ্বাসী মনে করি। কোম্পানি নতুন বস নিয়োগ করল, যিনি অত্যন্ত পেশাদার ও ন্যায়নিষ্ঠ। তিনি সবাইকে সমানভাবে আচরণ করেন এবং উন্মুক্ত যোগাযোগে উৎসাহ দেন। আমাদের গ্রুপ নিয়মিত মিটিং করে, যেখানে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মান বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয়। আমরা নতুন কর্মীদের গাইড করি, যাতে তারা সচেতন থাকে এবং সঠিক পথে এগোয়। এটা আমাদের সবাইকে একত্রিত করেছে এবং দলগত শক্তি বাড়িয়েছে। আমার পরিবার আমার সাফল্যে আনন্দিত।
এবং তারা মনে করে আমি সমাজে একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছি। আমি বাড়িতে গিয়ে আমার বোনকে শেখালাম কিভাবে কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হয় এবং আত্মসম্মান বজায় রাখতে হয়। এই পুরো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে নীরব থাকা সমস্যার সমাধান নয়, বরং সচেতন হয়ে পদক্ষেপ নেওয়াই পরিবর্তন আনে। কোম্পানির নতুন নীতিমালায় অন্তর্ভুক্ত হয়েছে নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতা সেশন এবং অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন। এখন অফিসে সবাই আরও সতর্ক ও দায়িত্বশীল, এবং কোনো সমস্যা হলে তা দ্রুত রিপোর্ট করা হয়। আমি আমার ক্যারিয়ারের নতুন লক্ষ্য স্থির করেছি, অন্যদের সহায়তা করা এবং সচেতনতা ছড়িয়ে দেওয়া। লিজা একটি ব্লগ শুরু করেছে যেখানে কর্মক্ষেত্রে সচেতনতা বিষয়ক লেখা প্রকাশিত হয়, এবং আমরা সবাই তাতে অংশগ্রহণ করি। এটি আমাদেরকে একটি ইতিবাচক কমিউনিটি হিসাবে গড়ে তুলেছে, যা অন্যদেরও অনুপ্রেরণা দেয়। আমি বুঝলাম একটি ছোট উদ্যোগ থেকেও বড় পরিবর্তন আসতে পারে। এখন আমার জীবন অনেক স্থিতিশীল ও শান্তিপূর্ণ, এবং আমি আমার কাজ ভালোবাসি। আমার জীবনের এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে কর্মক্ষেত্রে বিশ্বাসের অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন, এবং সেটা করলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আমার পরামর্শ হল, যদি কখনো কোনো অনিয়ম বা অপব্যবহার দেখো, তাহলে চুপ থেকো না। সঠিকভাবে প্রমাণ সংরক্ষণ করে যথাযথ কর্তৃপক্ষকে জানাও। পেশাগত জীবনে সীমা বজায় রাখা ও সহকর্মীদের সাপোর্ট করা অত্যন্ত জরুরি। এতে শুধু তোমার নয়, বরং সবার জন্যই একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরি হয়। আমি আশা করি এই গল্প সবাইকে সচেতন করবে ও অনুপ্রেরণা দেবে। সত্যের পথে থাকলে শেষ পর্যন্ত জয় অবিসম্ভাবী। এই অভিজ্ঞতা আমাকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে যে সমাজে নারী পুরুষ নির্বিশেষে সবাই যেন সম্মানের সঙ্গে নিরাপদে কাজ করতে পারে, সেটাই আমাদের দায়িত্ব। কোম্পানি এখন একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এবং আমরা সবাই গর্বিত। আমি আমার জীবন নতুন উদ্যমে চালিয়ে যাচ্ছি, কারণ আমি জানি সচেতনতা, সততা ও সাহসী পরিবর্তনের চাবিকাঠি। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।